বারবার অভিযানের পরও কেমিক্যালে গুদাম থাকার বিষয়টি দুঃখজনক। ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রী জানালেন ঘোষণা করা হবে রাষ্ট্রীয় শোক। চুরিহাট্টায় কেঁদে ফিরছেন স্বজনহারারা। চলছে ধ্বংসস্তূপ অপসারণের কাজ। বিভিন্ন গুদাম থেকে সরিয়ে নেওয়া হচ্ছে রাসায়নিকের মজুদও। চকবাজারের আনাচে কানাচে ভেজাল প্রসাধনী তৈরির কারখানা। পুরো এলাকার জন্য হুমকি, বলছেন সংশ্লিষ্টরা। বইমেলা থেকে ফেরার সময় রাজধানীর শিশু একাডেমির সামনে গাছ পড়ে রিকশা আরোহী তরুণীর মৃত্যু। আহত আরও 7। গাছটি নাজুক অবস্থায় ছিল, বলছেন প্রত্যক্ষদর্শীরা। এবং ছাত্রলীগের বর্তমান কমিটির শীর্ষ নেতারাই প্রার্থী হতে যাচ্ছেন ডাকসু নির্বাচনে। মিলেছে ইঙ্গিত, আলাদা প্যানেল দেওয়ার হুমকি একটি অংশে। সময় সংবাদের সঙ্গে আছে আমি শফিক মোহাম্মদ। বারবার অভিযান চালিয়েও পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম অপসারণ করতে না পারাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চকবাজারের চুরিহাট্টায় আগুনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান তিনি। এ সময় এই ধরনের দুর্ঘটনা রোধে পুরান ঢাকাকে নতুন পরিকল্পনায় সাজানোর কথা বলেন তিনি। চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডে আহতদের দেখতে শনিবার সকাল 10:30টায় বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন তিনি। রোগীদের সঙ্গে কিছুটা সময় কাটান প্রধানমন্ত্রী। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। প্রধানমন্ত্রী বলেন, বারবার পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিকের গুদাম সরাতে অভিযান চালানো হয়েছে, কিন্তু এখনো তা রয়ে যাওয়ায় বিষয়টি দুঃখজনক। এ সময় পুরান ঢাকাকে নতুন করে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। পুরান ঢাকা থেকে যত কেমিক্যাল আছে আমরা এমনকি মোবাইল কোর্ট করেও চেষ্টা করেছিলাম এদেরকে সরাতে, মানে অত্যন্ত দুঃখজনক যে সেটা ওই সাময়িকভাবে কাজ হয়, আবার সবাই যার যার মতো কেমিক্যাল ব্যবহার করা শুরু করে। এটা ভবিষ্যতের জন্য তারা না করেন। আর আমরা আমাদের যে প্রজেক্টটা আমরা যেভাবে নিয়েছিলাম সেভাবে আমরা করে দিতে চাই, যাতে করে দুর্ঘটনার হাত থেকে পুরান ঢাকা রক্ষা পায়। আর এই গলি রাস্তা এগুলো আমাদের নতুনভাবে গড়ে তুলতে হবে। এর আগে প্রধানমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসার সব ব্যবস্থা আছে। যে সমস্ত আগুনে পড়ার পর চিকিৎসার জন্য যে সমস্ত যন্ত্রপাতি যা যা দরকার হয় আমি কিন্তু এর পূর্বে সবই কিনে দিয়েছি। সব রকম একেবারে আধুনিক চিকিৎসার ব্যবস্থাই আমাদের এখন আছে। আর তাছাড়া যা যা প্রয়োজন সেটা আমরা করে যাচ্ছি এবং করে যাব। আর সবাই যেন একটু সতর্কভাবে চলেন, যেন এই ধরনের দুর্ঘটনার জন্য না ঘটে। অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে গণমাধ্যম কর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়ে সবাইকে উদ্ধার কাজে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নানা ধরনের প্রশ্ন, কতজন মারা গেছে, কি আছে, কি হলো না হলো, এটাকে প্রশ্ন করার সময় আমি এই প্রশ্নটা আমাদের যারা টেলিভিশন সাংবাদিক বা অন্যান্য উৎসুক দর্শক তাদের কাছে আমি রাখি। কারণ আমার নিজে ওটা দেখে আমার নিজেরই খুব মনে হয়েছে যে এটা কি ধরনের কথা, যে ওই সময় সব প্রশ্নের উত্তর দিতে হবে। ভদ্র কাজে যাবেন, তাকে আটকে ধরে রেখে একের পর এক প্রশ্ন। কোনো চ্যানেল এই কাজটা করেছেন। ভবিষ্যৎ দয়া করে সেটা না করে সুস্থভাবে যেন তারা তাদের দায়িত্ব পালন করে, সেই ব্যবস্থাটা সবাই নেবেন, সেটাই আমরা চাই। এই ঘটনায় রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হবে বলেও জানান সরকার প্রধান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে এখনো যাদের লাশ শনাক্ত করা যায়নি তাদের ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মুজাহিদ শুভ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শুভ। শফিক, আজকে আরও একটি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। এই নিয়ে মোট সংখ্যা হলো 47। অশনাক্তের সংখ্যা এখনো রয়ে গেছে 20টি মরদেহ, যেটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আপনাকে বলে রাখি, আজকে যার মরদেহ শনাক্ত করা হয়েছে তার নাম আনোয়ার হোসেন মঞ্জু। তিনি ফার্মাসির দোকানে শাটার বন্ধ করে আসলে আগুনের উত্তাপ থেকে বাঁচতে চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে তিনি পুড়ে নির্মমভাবে মৃত্যুবরণ করেছেন। এবং এরপর কিন্তু ডিএমসিতে প্রথমে মরদেহ নিয়ে আসার পরে কিন্তু ফ্রিজিং
ব্লিডিং এর জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে রাখা হয়েছিল, সেখান থেকে স্বজনরা তার পরনের ট্রাউজার দেখে তাকে শনাক্ত করে। তো বলা যায় যে সকাল থেকে কিন্তু যাদের মরদেহ এখনো শনাক্ত হয়নি তাদের স্বজনরা ভিড় করছেন, অনেকেই আসলে কান্নায় ভেঙে পড়েছেন। তবে সিআইডির পক্ষ থেকে খুব দ্রুততম সময়ের মধ্যে মরদেহগুলো শনাক্তের চেষ্টা চলছে। এবং পাশাপাশি আপনাকে বলে রাখি যে একই সাথে 10:27 প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বার্ন ইউনিটে এসেছিলেন। সেখানে যে 9 জন আহত অবস্থায় রয়েছেন এবং 5 জন আইসিইউতে ভর্তি রয়েছেন, যাদের সাথে সম্ভব হয়েছে তাদের সাথে তিনি কথা বলেছেন। এবং বের হওয়ার পরে সাংবাদিকদের সাথে তিনি সংবাদ সম্মেলনে যেটি বলেছেন যে গোডাউন মালিকদের অনীহার কারণে, উদাসীনতার কারণেই মূলত এই গোডাউনগুলো সরানো সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে যে কোনো মূল্যের বিনিময়ে এই গোডাউনগুলো সরানোর ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি বলে রাখি যে এটিও তিনি জানিয়েছেন যে ভবিষ্যতে পুরান ঢাকায় যে সরু রাস্তাগুলো রয়েছে ও আগুনের ফায়ার সার্ভিসের গাড়িগুলো প্রবেশ করার জন্য সেই রাস্তাগুলো প্রশস্ত করার পাশাপাশি এখন থেকে ভবন নির্মাণের ক্ষেত্রে মালিকদের তিনি অনুরোধ করেছেন যাতে অগ্নি নির্বাপন ব্যবস্থা সব ধরনের সুবিধা যেন রাখা হয়। পাশাপাশি তিনি বলেছেন যে যেহেতু এই কেমিক্যাল গোডাউনের কারণে নিমতলির পরে আরো একটি বড় ধরনের ঘটনা ঘটলো, মর্মান্তিক অনেক প্রাণহানি ঘটেছে, ভবিষ্যতে কোনোভাবে এই ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে সরকার চেষ্টা করে যাবে। তো এই ছিল ডিএমসির মর্গ থেকে সবশেষ খবর। শফিক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। স্বজনহারারা এখনো কেঁদে ফিরছেন চকবাজারের চুরিহাট্টায়। পোড়া ধ্বংসস্তূপে যেন খুঁজে ফিরছেন হারানো প্রিয়জনের স্মৃতি। অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ সরাতে কাজ করছে দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীরা। এলাকার বিদ্যুৎ সংযোগ ফেরানোর কাজ করছে বিদ্যুৎ বিভাগ। পুনরায় খুঁটি বসিয়ে সেখানে নতুন বৈদ্যুতিক তার স্থাপনের কাজও শুরু হয়েছে। এছাড়া বিভিন্ন রাসায়নিক গুদাম থেকে কন্টেইনার ও ড্রাম সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে। তবে নিহত ও নিখোঁজদের স্বজনদের উপস্থিতিতে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে এলাকা জুড়ে। আমার কালা চান আসল অপু, এই কালা চান আমাকে সব দেখতো, আমাকে 2টা ভাই বোনেরাও দেখতো, 2 বোনের ভালো মন্দ ওরাই করতো। এখন এটি আমাকে কে করবো? আমাকে মাথার উপরে হাত দেয় না, কেউ নাই, সব গেছে গা। ওরা যেমন দুনিয়া ছেড়ে গেছে গা, আমাকে দুনিয়া আন্দার করে থুয়ে গেছে গা। বুঝতে লোকে বলছে মানে গণায় গেছিলাম, সেখানে বলছে যে এইখানে পাইলাম না, ওই যেখানে পড়ছে ওইখানে তুমি দেখো। এখন পানির জন্য আমরা কষ্ট করতেছি, বিদ্যুৎ নেই, পানি পাবো কোথায়? পুরনো ঢাকা তো ছোটই জায়গা, তাদেরকে যেন লোনের ব্যবস্থা করে দেয়, তারা যেন বিল্ডিং করতে পারে আর এই ধরনের লোভে না এসে তারা ভাড়া যেন না দিতে পারে। কক্সবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের পর এখন সেখানে চলছে বর্জ্য অপসারণের কাজ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তমাল। হ্যাঁ শফিক, শোকে কিন্তু স্তব্ধ পুরো চকবাজারবাসী। আপনাকে যদি আমি জানিয়ে রাখতে চাই যে চুরিহাট্টার যে এলাকাটি রয়েছে সেটা কিন্তু আজকে কিন্তু অনেক মানুষ জড়ো হয়েছেন, তারা অনেকে কিন্তু স্বজন হারিয়েছেন এবং তারা কিন্তু বলছেন যেন এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। আমরা জানি যে কিছুক্ষণ আগে অর্থাৎ 11:30টার দিকে কিন্তু ওবায়দুল কাদের এসেছিলেন সেখানে এবং তিনি কিন্তু যেটি বলেছেন যে খুব শীঘ্রই কিন্তু এই যে কেমিক্যালের যে গোডাউন পাওয়া গেছে বেসমেন্টে সেটি কিন্তু সরানো হবে এবং সেটি ছাড়াও কিন্তু তিনি বলেছেন যে এই যে ভবনটি যেটি ঝুঁকিপূর্ণ রয়েছে সেটি কিন্তু তারা সরিয়ে নেবেন। তো তারা বলছেন যে এই যে ঝুঁকিপূর্ণ এলাকা সেই পুরান ঢাকা এই যে কেমিক্যালের গোডাউন সেগুলো কিন্তু পর্যায়ক্রমে তারা সবগুলোই সরিয়ে নেবেন, কিন্তু একটু কিন্তু সময় লাগবে। এবং তারা যেটি বলছেন যে সরকারের বর্তমানে প্রথম যে কাজ সেটি হচ্ছে যে ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দেওয়া এবং যারা নিহত হয়েছেন তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি, সেই পরিচয়হীন মানুষদের কিন্তু পরিচয় নিশ্চিত হওয়ার জন্য যে ডিএনএ টেস্ট সেটি কিন্তু তারা করতে যাচ্ছেন এবং সেটি করার পরে মূলত তারা এই ধরনের গোডাউনগুলোতে হাত দেবেন এবং তারা অভিযান পরিচালনা করবেন। তো আপনাকে জানিয়ে রাখি সকাল থেকে আমরা যেটি দেখেছি যে চুরিহাটটা কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা রক্ষার জন্য, স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য কিন্তু সরকারি সংস্থাগুলো কাজ করছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে সরকারি সংস্থার পক্ষ থেকে অর্থাৎ সেবা সংস্থাগুলোর কিন্তু পক্ষ থেকে কিন্তু বিদ্যুতের জন্য কিন্তু যে লাইন লাগানো হচ্ছে সেটি কিন্তু আপনি জানেন যে গত যে 2.5 দিনের যে দুর্ভোগ অর্থাৎ কারেন্ট নেই, গ্যাস নেই, পানি নেই, তো সেটি যেন দুর্ভোগ পোহাতে না হয় সে কারণে কিন্তু সরকারি সংস্থাগুলো কাজ করছে এবং তারা কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে এই এলাকাটি ঘিরে যে মহল্লাগুলো রয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু এই কারেন্টের কাজগুলো করছেন। আপনাকে জানিয়ে রাখি যে এখনো কিন্তু এই এলাকার অনেক মানুষ কিন্তু সেই দিনের যে ভয়াবহ স্মৃতি সেটি কিন্তু ভুলতে পারেননি
এবং তারা বলছেন তারা এই যে ট্রমা, এই যে আতঙ্ক, তারা কিন্তু সারা জীবন সেটিকে বয়ে বেড়াবেন। এবং আজ কিন্তু মূলত এই ভবনটিতে কোনো কাজ হচ্ছে না, কোনো ধরনের কোনো উদ্ধারের কিন্তু কোনো প্রশ্নই নেই। অবশ্য আজ কিন্তু মূলত সেটি কর্ডন করে রাখা হয়েছে এবং আজকে মূলত সকাল থেকে আমরা দেখেছি যে সেখানে কিন্তু নিহত যে মানুষেরা তারা কিন্তু তাদের যে স্বজনরা রয়েছেন তারা কিন্তু ভিড় করেছেন আর কি। এবং তারা বলছেন যে যাদের কিন্তু সেটি পাওয়া যায়নি তাদের জন্য পাওয়া যায়। তো সব মিলে বলা যায় আজকে কিন্তু সেবা সংস্থাগুলোর পক্ষ থেকে কিন্তু কাজ করা হচ্ছে এবং এই এলাকার গ্যাস পানি কিন্তু দেওয়ার জন্য কাজ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। শফিক। চকবাজারের চুরিহাট্টা থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল। সময় সংবাদে আরো থাকছে। টাঙ্গাইলে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় চালক সহ 2 জন নিহত, আহত অন্তত 6 জন। চকবাজার অগ্নিকাণ্ডের পর আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউন তুলে দেওয়ার দাবি উঠলেও আড়ালেই থেকে যাচ্ছে নকল ও ভেজাল প্রসাধনী কারখানার বিষয়টি। অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপে পরিণত ওয়াহিদ ম্যানশনে সন্ধান মিলেছে এমনই এক ভেজাল প্রসাধনী কারখানার। ওই কারখানায় থাকা লাখ লাখ বোতল পারফিউম ও পারফিউম তৈরির কাঁচামাল আগুনের ধ্বংসযজ্ঞ বাড়িয়েছে বহু গুণে। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন শাহিদুল ইসলাম হীরা। চুরিহাটা ট্র্যাজেডিতে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াহেদ ম্যানশনের 2য় তলার এই অংশ, যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে পারফিউম, বডি স্প্রে সহ নানা সামগ্রী। এই সামগ্রীগুলোর প্রত্যেকটিতেই কিন্তু যে লেবেল রয়েছে, লেবেলে উন্নত দেশের নাম রয়েছে। যদিও এলাকাবাসী বলছেন এর একটি সামগ্রীও বিদেশ থেকে আমদানি করা হতো না, সবগুলোই এখানে উৎপাদন হতো এবং এখান থেকেই বাজারজাত করা হতো। আর এই সামগ্রীগুলোই কিন্তু আগুনের মাত্রা বাড়িয়েছে। স্বভাবতই প্রশ্ন জাগে, স্বল্প সময়ে অধিক মুনাফা লাভের আশায় কি কাল হলো চকবাজারবাসীর? পুরো ফ্লোর জুড়েই লাখ লাখ বোতল, এর অধিকাংশই গলে গেছে আগুনের তাপে। তবে যে কটি এখনো অক্ষত রয়েছে তার কোনোটিতে স্পেন, কোনোটিতে জার্মানি, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের লেভেল। আবাসিক ভবন ভাড়া নিয়ে এভাবে দাহ্য পদার্থের কারখানা গড়ে উঠলেও বিষয়টি জানেন না কেউই। বড় এই প্রশ্নই কুরে কুরে খাচ্ছে সবাইকে। বডি স্প্রে প্রচুর পরিমাণে ছিল, নকল হতো। এটা কেউ আমার এলাকার কেউ জানতো না এই অবস্থা। আজকে এই দুর্ঘটনা ঘটার পরে আমরা জানতে পারলাম যে নকল জিনিস। এগুলো সবই হলো নকল, বাট এগুলা স্পেন লেখা, মেড ইন হাঙ্গেরি লেখা, মেড ইন চায়না লেখা, মেড ইন জাপান লেখা। শুধু 2য় তলা নয়, ভবনটির 3য় ও 4র্থ তলাতেও ছিল এমন দাহ্য পদার্থের মজুদ। সর্বত্রই ছড়িয়ে আছে এসব সামগ্রী। এলাকাবাসীর অভিযোগ, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের লোভের দায় মেটাতেই নিভে গেল কিছু অসহায় প্রাণ। এখানে আশেপাশে প্রত্যেকটা বাড়ির নিচতলা দেখবেন যে গরম দোকান। এভাবে অঘটন দিনের দিন ঘটতে থাকবো আর জানমান যাবে। কেউ ছেলে হারাইছে, মা হারাইছে, সন্তান হারাইছে। এটা আমাদের আবাসিক এলাকা, এখানে আমরা জনগণরা থাকি, আমাদের এখানে থাকার সুবিধা দিতে হবে। এগুলো চাওয়া দরকার যে এখানে খালি। সরকারের লোক যদি একটু সচেতন হয় আর এটা চাপ সৃষ্টি করে টাকা পয়সা তারা ঘুষ টুস না খায়, তাহলে কিন্তু এটা অতি শীঘ্রই বন্ধ করা যাবে। চকবাজারের বাইরেও পুরান ঢাকার অধিকাংশ এলাকাতেই ছড়িয়ে পড়েছে এমন অবৈধ নকল প্রসাধনীর কারখানা। এর পেছনে বাড়িওয়ালাদের বেশি ভাড়া পাওয়ার লোভ যেমন রয়েছে, তেমনি রয়েছে অসাধু ব্যবসায়ীদের রাতারাতি বড়লোক হওয়ার মানসিকতা। ঘনবসতিপূর্ণ একটি এলাকা, যেখানে তো কেউ আশা করবেন না যে এই বাড়িতে একটি নকল প্রসাধনী কারখানা থাকতে পারে, এমন একটি জায়গা তারা বেছে নিয়েছেন। এক্ষেত্রে বাড়ির মালিক যারা রয়েছেন তাদের একটি বড় দায়ভার বা বড় ভূমিকা রয়েছে। কারণ তারা যদি এই আবাসিক বাড়ির নিচে আবাসিক বাড়িতে কোনো ধরনের গোডাউন ভাড়া না দেন, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটে না। শোক থেকেই শিক্ষা নিয়ে ফের ঘুরে দাঁড়াক পুরান ঢাকাবাসী। বন্ধ হোক আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ার প্রতিযোগিতা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। শুক্রবার রাতে অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার সময় রাজধানীর শিশু একাডেমির সামনে এই ঘটনা ঘটে। এতে মিতুর হবু স্বামী সহ আহত হয়েছেন আরও 7 জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিতু ঘোষ মাত্র 15 দিন আগে আংটি বদল হয়েছে, আর 2 দিন পর 25 ফেব্রুয়ারি ছিল বিয়ের দিন। শুক্রবার ছুটির দিনে হবু স্বামীকে নিয়ে এসেছিলেন বইমেলায়। ফেরার পথে দোয়েল চত্বর থেকে রিকশা নিয়ে রওনা হন যাত্রাবাড়ির বাসায়। কিন্তু শিশু একাডেমি পার হতেই একটি নারকেল গাছ মিতু রিকশার উপর পড়ে। ঘটনাস্থলেই মারা যান মিতু। হবু স্বামী এবং সঙ্গে থাকা বান্ধবীও আহত হন।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, রাত 9টার দিকে শিশু একাডেমির সামনে দিয়ে যাওয়ার সময় একটি নারকেল গাছ হঠাৎ ভেঙে পড়ে। এ সময় একটি সিএনজি অটোরিকশার 4 আরোহী, 3 রিকশা আরোহী ও 1 পথচারী গাছের নিচে চাপা পড়ে আহত হন। এর মধ্যে গুরুতর আহত রিকশা আরোহী মিতু ঘোষকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। জাম লাগছে, গাড়িটা গাছটা কিন্তু শব্দ করতেছে, তো আমি কিন্তু গাড়িটা নিয়ে দিচ্ছি টান, আমার কাছে কিছু ক্ষতি হয়নি, পিছিয়ে গাড়ি ছিল, এরা মাঝামাঝি পড়ছে। গাছগুলো যে সময় পড়তেছে এই সময় মানুষগুলো দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু মানুষগুলো কোনো দিকে যাইতে পারতেছে না। আর এই মৃত্যু যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না মৃত্যুর পরিবারের সদস্যরা। আমি বাসার দিকে যাচ্ছি, রাস্তা দিয়ে হেঁটে, দুয়েল চত্বর একটু পূর্ব পাশে পুলের টপ, এখানে একটা পুরনো নারকেল গাছ অনেক বড়, হঠাৎ করে ভেঙে পড়ে গেছে, একটুর জন্য আমার উপরে পড়ে নাই। আমাদের ঢাকা মেডিকেলে শিশু একাডেমির সামনের থেকে নারকেল গাছ পড়ে ঢাকা মেডিকেলে 8 জন আসছে, 8 জনের মধ্যে একজন মহিলা মারা গেছেন, আর বাকি চিকিৎসাধীন আছে। 2016 সালের মার্চে ধানমন্ডিতে একইভাবে গাছ চাপা পড়ে মারা যান চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠু। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। বর্তমান কমিটির শীর্ষ নেতারাই হতে যাচ্ছেন ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্রার্থী। দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাদের কথাই এমন ইঙ্গিত মিলেছে। এমনটা ঘটলে আলাদা প্যানেল দেওয়ার হুমকি দিয়েছে ছাত্রলীগের ক্ষুব্ধ একটি অংশ। তবে আলোচনার মাধ্যমে সমাধানের আশা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিমের। ইকরাম হোসেনের রিপোর্ট। প্রার্থী হতে চান ছাত্রলীগের প্রায় সব নেতা। দল ক্ষমতায় থাকায় এই সুযোগ হাতছাড়া করতে চান না কেউই। এই প্রতিযোগিতাটা থাকুক, এটা সংগঠনের জন্য ইতিবাচক, আর ছাত্রলীগ সুস্থ প্রতিযোগিতাকে সবসময় উৎসাহিত করে। যোগ্য নেতৃত্বই বাছাই হোক, এটাই আমি প্রত্যাশা করি। ভবিষ্যতে আমি কি কোন জায়গায় যেতে পারবো সেটা অবশ্যই আমাদের যারা সিনিয়ররা আছেন তারা সেটা যাচাই বাছাই করবে। ছাত্রলীগের যে প্যানেল তারা ঘোষণা করবেন, সেখানে আমি আশাবাদী। ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় কমিটি এখনো পূর্ণাঙ্গ হয়নি, ফলে এই দুই কমিটির সভাপতি ও সম্পাদককে দিয়ে চলছে সংগঠনটি। আবার এই 4 জনকে ডাকসুর শীর্ষ পদগুলোতেও প্রার্থী করছে ছাত্রলীগ। ছাত্রলীগের কমিটিতে আসতে ইচ্ছুক নেতাকর্মীদের বিবেচনা করা হচ্ছে ডাকসুর অন্যান্য পদ এবং হল সংসদের জন্য। এই মুহূর্তে তো যারা নেতৃত্বে আসে, তো তাদের মাঝ থেকেই তো নেতা খুঁজে বের করতে হবে। আগামী দিনে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন তাদের মাঝ থেকেই তো ডাকসু নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদেরকে বের করে আনা হবে। বর্তমান কমিটির নেতারাই প্রার্থী হচ্ছেন ডাকসুতে, এমন ইঙ্গিত পেয়ে ক্ষুব্ধ ছাত্রলীগের একটি অংশ। উপেক্ষা করা হলে আলাদা প্যানেল দেওয়ার কথাও ভাবছেন তারা। সম্মেলনে আমরা মূল্যায়িত হইনি এবং আমরা চাই এই ডাকসুতে আমরা যাতে মূল্যায়িত হই। চেষ্টা করবো দেশ তো শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে, ছাত্র পরিষদের সমন্বয়ে একটা প্যানেল করতে আমরা চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, সেই স্টুডেন্ট হিসেবে আমার নির্বাচন করার অধিকার রয়েছে। তবে ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিমের আশা, শেষ পর্যন্ত থাকবে না কোনো বিভেদ। যদি কেউ আবেগ থেকে যদি কোনো সিদ্ধান্ত নিতে যায়, তাকে তো আমরা সেক্ষেত্রে তাকে শুধরানোর জন্য তাকে বোঝানোর চেষ্টা তো ছাত্রলীগের পক্ষ থেকেও থাকবে এবং আমাদের পক্ষ থেকেও আমরা আন্তরিকভাবে সেক্ষেত্রে আমরা কাজ করব। সোমবার বিকাল 4টার মধ্যে সংগ্রহ করতে হবে মনোনয়নপত্র, তাই শীঘ্রই ঘোষণা করা হবে ছাত্রলীগের প্যানেল। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের চালক সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 6 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে কালীহাতি এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলে চালক মোশাররফ হোসেন মুসা এবং যাত্রী সৈয়দ শাহ জামালের মৃত্যু হয়। আহত হন অন্তত 6 জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেলে ভর্তি করে ফায়ার সার্ভিস। নিহত সৈয়দ শাহ জামাল সুশাসনের জন্য নাগরিক সুজনের চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি। ঘটনাস্থলে মাইক্রোবাসটির চালক এবং চাঁপাইনবাবগঞ্জ সুজনের সভাপতি নিহত হয়। 5 জন হাসপাতালে আছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বারবার অভিযানের পরও কেমিক্যাল গুদাম থাকার বিষয়টি দুঃখজনক। ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রী জানালেন, ঘোষণা করা হবে রাষ্ট্রীয় শোক। চুরিহাট্টায় কেঁদে ফিরছেন স্বজনহারারা। চলছে ধ্বংসস্তূপ অপসারণের কাজ। বিভিন্ন গুদাম থেকে সরিয়ে নেওয়া হচ্ছে রাসায়নিকের মজুদও। চকবাজারের আনাচে কানাচে ভেজাল প্রসাধনী তৈরির কারখানা। পুরো এলাকার জন্য হুমকি বলছেন সংশ্লিষ্টরা।
বইমেলা থেকে ফেরার সময় রাজধানীর শিশু একাডেমির সামনে গাছ পড়ে রিকশা আরোহী তরুণীর মৃত্যু, আহত আরও 7। গাছটি নাজুক অবস্থায় ছিল বলছেন প্রত্যক্ষদর্শীরা। এবং ছাত্রলীগের বর্তমান কমিটির শীর্ষ নেতারাই প্রার্থী হতে যাচ্ছেন ডাকসু নির্বাচনে, মিলেছে ইঙ্গিত আলাদা প্যানেল দেওয়ার হুমকি একটি অংশে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।